আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। চলমান বিপিএল 2025 ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংস এবং এই ম্যাচকে সামনে রেখে চিটাগং কিংসের প্লেইং একাদশ কি হতে পারে এবং একই সাথে লাস্ট ম্যাচে তাদের প্লেয়ারদের মধ্যে কিছু ইনজুরির ভাব ছিল এবং একই সাথে হায়দার আলী তিনিও ইনজুরিতে রয়েছেন। কয়জন বিদেশি প্লেয়ার তারা খেলাবেন এবং কাদেরকে খেলাবেন এবং একই সাথে তাদের প্ল্যানটা কি হতে পারে, এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে আমি যদি তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে তাদের ব্যাটিং লাইন আপটা মোটামুটি অনেকটা স্ট্রেবল রয়েছে। সেখানে যদি আপনি দেখেন তাহলে পারভেজ হোসেন ইমন তিনি লাস্ট কয়টা ম্যাচে খুবই ভালো ব্যাট করেছেন, যদিও আগে তিনি অর্থাৎ বিপিএল শুরুতে তিনি খুব একটা ভালো করতে পারেনি। তার ওপেনিং সঙ্গী মোটামুটি আপনি ধরতে পারেন যে খাজানাফে তিনিও দুর্দান্ত ব্যাট করেছেন এবং লাস্ট দুইটা ম্যাচে তিনি 50 করেছেন, সো তিনিও ফর্মে রয়েছেন। এবং অনডাউনে যিনি খেলছেন গ্রাহাম ক্লার্ক, তিনি কিন্তু মোটামুটি বলতে পারেন যে টুর্নামেন্টের শুরু থেকে মার্চ টুর্নামেন্ট পর্যন্ত তিনি দুর্দান্ত ফর্মে রয়েছিলেন। তারপরে তার ফর্মটা কিছুটা হলো ড্রপ করেছে এবং তিনি বড় ম্যাচের প্লেয়ার সেটা আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখেছি এবং তার যে ক্যাপাবিলিটি আছে এবং তিনি অলরেডি একটা সেঞ্চুরি করেছেন এবং চিটাগং কিংসের শিবিরের সবচাইতে ভালো ব্যাটসম্যানদের মধ্যে তিনি একজন। সো তাদের ওপেনিং পজিশন এবং একই সাথে অনডাউন পজিশন নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, তবে তাদের মিডল অর্ডারটা কিন্তু একটু হলেও নড়বড়ে রয়েছে। আমরা দেখেছি যে হায়দার আলী তিনি ইনজুরিতে যাওয়ার পর থেকে তাদের দলের যে মিডল অর্ডার সেটা খুব একটা কার্যকরী হচ্ছে না। সেখানে মোহাম্মদ মিথুন আলী থেকে শুরু করে আপনি যদি দেখেন তাহলে হোসাইন তালা তিনি গত ম্যাচে তিনি ভালো একটা ইনিংস খেলেছে, কিন্তু তার উপরে কিন্তু সেই ভরসাটা রাখা যায় না। সো তাদের মিডল অর্ডার নিয়ে কিন্তু একটু হলেও তাদের টেনশন করতে হবে এবং ফিনিশিং এর দায়িত্বে আছে শামীম হোসেন পাটোয়ারি, তাকে নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। যদিও ফাইনাল ম্যাচ নার্ভটা যদি ধরে রাখতে পারে তাহলে তিনি কিন্তু বিগ শট খেলতে পারবে। সো তাদের ব্যাটিং লাইন আপনি মোটামুটি একটু হলেও তারা একটু কনফিডেন্স থাকবে এবং একই সাথে তাদের যে পেস বোলারদের মধ্যে খালেদ আহমেদ তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বল করে গেছেন এবং এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, প্রায় 19টার মতো উইকেট সংগ্রহ করেছেন। যদি এই ম্যাচে তিনি 6এর অধিক উইকেট সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু তিনি টপ উইকেট টেকারদের মধ্যে একজন হয়ে যাবেন এবং একই সাথে বিপিএল এর সেরা উইকেট টেকারদের মধ্যে একজন হয়ে যাবেন এবং খালেদ আহমেদ তিনি মূলত তার পেস দিয়ে ব্যাটারদেরকে অনেক বেশি বিট করতে পারেন। সো এই কাজটা তার চলমান বিপিএল এ তিনি দুর্দান্ত করে যাচ্ছেন। একই সাথে শরীফুল ইসলামের যদি কথা বলি তাহলে শরীফুল ইসলাম টুর্নামেন্টের শুরুতে যদি একটু ধুঁকতে ছিল এবং তার অনেকটা প্রবলেম ছিল, তিনি অনেকটা আউট অফ ফর্ম ছিল, কিন্তু টুর্নামেন্ট যত অনগোয়িং হয়েছে তত কিন্তু তার যে বোলিং ধার সেটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। এখন তাদের যে স্পিন ডিপার্টমেন্ট সেটা নিয়ে যদি কথা বলেন তাহলে আপনি দেখতে পারবেন যে তাদের স্পিন ডিপার্টমেন্টের মেইন বলার তিনি হচ্ছেন আলিসাল ইসলাম এবং আলিসাল ইসলামের বল নিয়ে যদিও সন্দেহ করা হয়েছিল যে তার বলটা প্রশ্নবিদ্ধ, সো তিনি পরীক্ষা দিয়ে সেখানে পাশ করে তিনি কিন্তু আবার বিপিএল ব্যাক করেছে। সো তার যে বোলিং সেটা কিন্তু আসলে সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চিটাগং কিংসের জন্য। যে আলিসাল ইসলাম যে 4টা ওভার বল করবে সেই 4টা ওভার কিন্তু হয়তো ফরচুন বরিশাল তারাও কিন্তু টার্গেট করবে না, কারণ তিনি দুর্দান্ত বল করে যাচ্ছেন এবং তার বলটা কিন্তু অনেক বেশি ভালো করতেছেন। সো এটা কিন্তু চিটাগং কিংসের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে যে আলিসাল ইসলাম তিনি যেভাবে বলটা করেন সেটা কিন্তু আসলেই দুর্দান্ত হয়ে যাচ্ছে। এবং একই সাথে আপনি যদি তাদের দলের ফরেন রিক্রুটদের কথা বলেন যে কোন 4জন বিদেশি প্লেয়ার সেখানে খেলতে পারেন, এর মধ্যে আমি যদি ধরি তাহলে গ্রাহাম ক্লার্ক তিনি যদি ইনজুরিতে না পড়েন, যেহেতু লাস্ট ম্যাচে তিনি ক্যাচ ধরতে গিয়ে তিনি ড্রপ করে তার একটু প্রবলেম হয়েছিল, যদি সেটা বড় ধরনের কোনো কিছু না হয় তাহলে তিনি কিন্তু ম্যাচে খেলবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। এবং একই সাথে খাজানাফে তিনি গত 2টা ম্যাচে 50 করেছেন, তার আগের ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং গত ম্যাচে তিনি দুর্দান্ত ব্যাট করেছেন। সো বলতে পারি যে খাজানাফে তিনিও খেলবেন। একই সাথে হোসেন তালার কথা যদি বলি তাহলে হোসেন তালা লাস্ট ম্যাচে তিনি ভালো ব্যাট করেছেন, 50 করেছেন, একই সাথে তিনি মিডল ওভারে বলও করতে পারেন। সো তার জন্য কিন্তু এই কাজটাও সহজ এবং তিনিও একাদশে থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং একই সাথে তাদের দলের যে সেরা পেস বোলার বিনুরা ফার্নান্দেজ, শ্রীলঙ্কান এই পেস বোলার, তিনিও একাদশে মোটামুটি ফিক্সড হয়ে গেছেন এবং ফাইনাল ম্যাচে খুব একটা পরিবর্তন কোনো দলই করতে চাইবে না। এখানে আপনি যদি দেখেন তাহলে চিটাগং কিংসের জন্য যে 4জন বিদেশি গ্রাহাম ক্লার্ক, খাজানাফে, হোসেন তালা এবং একই সাথে বিনুরা ফার্নান্দেজ, এই 4জনকে নিয়ে তারা কিন্তু একাদশটা সাজাবে এবং তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নাই বা ইনজুরি সমস্যা নেই। তবে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিতে পারে সেটা হচ্ছে তাদের মিডল অর্ডারটা কিন্তু অনেকটাই নড়বড়ে এবং তারা কতটুকু ভালো করতে পারবে এটা নিয়ে কিন্তু আপনার একটু হলে সন্দেহ আছে, কারণ আপনি দেখবেন যে মিথুন আলী তিনি লাস্ট কয়টা ম্যাচে তিনি রান পাচ্ছেন না। একই সাথে চিটাগং কিংস এখন পর্যন্ত তারা টুর্নামেন্টে 8 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত তারা কিন্তু ব্যাটিং করাতে পারেনি, কারণ আপনি দেখবেন যে তাদের দলের যে ব্যাটসম্যান সেটা কিন্তু 6 নম্বর পজিশন পর্যন্ত একদম পিওর ব্যাটসম্যান আপনি পাবেন, অর্থাৎ শামীম হোসেন পাটোয়ারি পর্যন্ত ব্যাটসম্যান পাবেন। এরপরে কিন্তু আপনি চাইলে ওই রকমের কোনো ভালো ব্যাটসম্যান পাবেন না। সেখানে আরাফাত সানি বা আলিসাল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম বা বিনুরা ফার্নান্দেজ এদের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করতে হয় এবং
লাস্ট যে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ সেখানে ব্যাটাররা যেখানে যে কাজটা করতে পারেনি সেখানে বলারে কিন্তু সেই কাজটা করে দেখিয়েছেন। সেখানে আরাফাত সানি তিনি দুর্দান্ত ব্যাট করেছেন, আলিসাল ইসলাম তিনিও দুর্দান্ত ব্যাট করেছেন এবং লাস্ট বলে যখন 4 দরকার তখন আলিসাল ইসলাম তিনি একটা কাভার ড্রাইভ করেছেন। সেই কাভার ড্রাইভে মূলত কিন্তু চিটাগং কিংস ফাইনাল পর্যন্ত চলে যায়। সো এখানে আরাফাত সানি, আলিসাল ইসলাম এদের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করতে হবে, কারণ আপনি যদি দেখেন তাহলে মিডল অর্ডার যেহেতু তাদের অনেকটা উইক হয়ে গেছে, সো এদের উপরে কিন্তু চাপটা অনেক বেশি পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে মিডল অর্ডার বাড়ানোর জন্য যদি হায়দার আলী তিনি ইনজুর মুক্ত হতে পারে বা ইনজুরির সংখ্যা তার যদি না থাকে, তাহলে তিনি যদি মিডল অর্ডারটা কাভার করতে পারে বা মিডল অর্ডারে তিনি ব্যাক করতে পারে, অর্থাৎ একাদশে তিনি যদি খেলতে পারেন তাহলে মিডল অর্ডারটা কিন্তু অনেকটা কাভার হয়ে যাবে। সো এখন দেখার বিষয় যে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের একাদশটা আসলে এরকম হয় কিনা। ফাইনাল ম্যাচকে সামনে রেখে আমি যতটুকু মনে করি যে ফাইনাল ম্যাচে প্লেইং একাদশটা চেঞ্জ না করাটাই বেটার। সো এখন দেখার বিষয় যে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংস কেমন একাদশ নামায় এবং একই সাথে তাদের প্ল্যানটা কেমন থাকে। এবং টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত চিটাগং কিংস মোটামুটি বলতে পারেন যে অনেক বিতর্ক নিয়েই কিন্তু তারা টুর্নামেন্টটা শুরু থেকে শেষ করতেছে এবং একই সাথে তাদের প্লেয়ারদের মধ্যে পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ঝামেলা ছিল। যদিও খাজানাভে তিনি গত কয়েকদিন আগে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে এগুলো আসলেই ভিত্তিহীন, এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই। তবে যে প্রবলেমটা ফরচুন বরিশালের সামনে চিটাগং কিংসকে ফেস করতে হবে সেটা হচ্ছে যে চিটাগং কিংস এর আগে তারা যখন প্রথমবারের মতো বিপিএল ফাইনাল খেলেছিল 2012-13 মৌসুমে, সেই মৌসুমে তারা কিন্তু ম্যাচটা হেরেছিল এবং সেকেন্ডবারের মতো তারা ফাইনাল খেলতে নামছে। এবং সেখানে যদি তাদের প্লেয়ারদের মধ্যে সেই নার্ভটা যদি ধরে রাখতে পারে, লাইক আপনি যদি দেখেন যে খাজানাফে তিনি ওই ইয়াংস্টার এবং একই সাথে যদি দেখেন আলিসাল ইসলাম এবং একই সাথে শরীফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি, এদের যে খেলার এক্সপিরিয়েন্স এবং ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা নেই। সো তাদের জন্য এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হতে যাচ্ছে। সো তাদের যদি নাপটা ঠিক রাখতে পারে তাহলে কিন্তু ফাইনালে চিটাগং কিংসকেও হয়তো ফরচুন বরিশাল খুব একটা ধরতে পারবে না এবং এই ম্যাচে তারা ভালো কিছু দেখাতে পারবেন এবং চিটাগং কিংস প্রথমবারের মতো বিপিএল শিরোপাটা জিততে পারবেন। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।